অনেকদিন পর আবার তোমাদের সামনে হাজির হয়ে গেছি। অনেকেই আমাকে বারবার মেসেজ করছিলে এই ড্রামার শেষ পর্ব এক্সপ্লেইনের জন্য। একটু দেরি হয়ে গেছে, তার জন্য আগে থেকে সবার কাছে আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। কাজের ব্যস্ততা আর কিছু ব্যক্তিগত কারণের জন্য সময় মতো এই চ্যানেলে ভিডিও দিতে পারিনি, তবে আজ তোমাদের জন্য নিয়ে এসেছি এই ড্রামার সেই বহু প্রতীক্ষিত শেষ পর্বের এক্সপ্লেনেশন। চলো আর দেরি না করে শুরু করা যাক এই গল্পের আজকের এই চমকপ্রদ শেষ অধ্যায়। শেষ পর্বটি সেখান থেকেই শুরু হয় যেখানে প্রথম পর্বটি শেষ হয়েছিল, অর্থাৎ মেগি যখন উধাও হয়ে যায়। আর হ্যাঁ, যারা এখনো প্রথম পর্ব দেখোনি তারা সবাই গিয়ে পিন কমেন্টের লিংক থেকে প্রথম পর্বটি দেখে আসো, তাহলে তোমাদের শেষ পর্বটি খুব ভালো লাগবে। শেষ পর্বের শুরুতে মুয়ান লিওকে বলছিল, ম্যাগিকে আমার সেভিয়র হওয়ার অভিনয় এই কারণেই আমি করিয়েছিলাম যাতে ম্যাগি আমাকে আমার আসল সেভিয়র পর্যন্ত পৌঁছাতে সাহায্য করে, কিন্তু কি হলো, এতে কোনো লাভই হলো না। আড়াল থেকে এইসব ব্যাপারে জেনে ওয়াং তখন খুবই অবাক হয়ে যায় আর ভাবে, ও আচ্ছা, তাহলে এইসব মুয়ান আমাকে খোঁজার জন্যই করেছে। আর অন্যদিকে লিও তখন ভাবছিল সে কি সেফ ফেভার রিটার্নের জন্য এরকম করেছে, কিন্তু এদিকে লিও এর প্রেডিকশন তো সবসময় বিপরীত দিকেই চলে যায়, তার মানে এর পিছনে মুয়ানের ইন্টেনশন অন্য কিছু। অপরদিকে ওয়াং তখন মনে মনে ভাবছিল, আচ্ছা ব্যাপারটা এরকম নয় তো আবার যে আমি তাকে দেখে ফেলেছি বলে সে এখন আমাকে শেষ করে দিতে যাচ্ছে। ঠিক এমনই আরো কিছু উল্টোপাল্টা জিনিস ভাবতে ভাবতে ওয়াং তখন অনেকটা সময় সেখানে বসেই পার করে ফেলে। এর কিছুক্ষণ পর জিয়াও সেখানে চলে আসে আর বলে যে চলো আমরা হেডকোয়ার্টার ফিরে চলি। তখন ওয়াং জিয়াওকে বলে, আমি অনেকক্ষণ ধরে এখানে বসে আছি, যার কারণে আমার পা একদম ঝিম ধরে গিয়েছে, তাই আমি একদমই হাঁটতে পারছি না। যেটা শুনে জিয়াও তাকে কোলে তুলে নেয় এবং তারা দুজনে হেডকোয়ার্টারের পথে যেতে শুরু করে। এইদিকে ওয়াং যাওয়ার পথে জিয়াও এর কোলেই তখন ঘুমিয়ে পড়ে, যেটা দেখে জিয়াও তখন আনুমানিক হয়ে তার ছোট ছোট ব্যাপারগুলো মনে করতে শুরু করে, যার কারণে তার সাথে সাথে হার্টবিট একটু একটু করে বাড়তে শুরু করে, যেটা দেখে জিয়াও তখন কিছুই বুঝে উঠছিল না তার সাথে এরকম কেন হচ্ছে। যাই হোক, একটু পর হেডকোয়ার্টার পৌঁছে সে ওয়াংকে একটা সবুজ পাথর দেয়, যেটা কিনা একটা লোকেশন ডিটেক্টর মতো কাজ করত। জিয়াও তাকে এটা দিয়েছিল এই কারণে যেন পরবর্তীতে ওয়াং যদি কোনো ঝামেলায় পড়ে সে তৎক্ষণাৎ যেন সেখানে চলে আসতে পারে এবং তাকে বাঁচাতে পারে। এদিকে আমরা ডিমন প্লান্সের একটা জায়গা দেখতে পাই যেখানে ডেমন জিয়াও খুব রেগেছিল আর ম্যাগিকে বলছিল, তোমাকে আমি একটা কাজ করতে দিয়েছি আর এই সাধারণ কাজটা তুমি করতে পারলে না। যেটা শুনে ম্যাগি তার এই অপারগতার জন্য খুব লজ্জায় পড়ে যায়, যার কারণে সে তখন ডিমন জিয়াওকে বলে, আমি আসলে আমার প্রতিপক্ষকে খুব কমজোর মনে করেছিলাম, ভাবতে পারিনি সে এত শক্তিশালী, তাই আপনি এখন চাইলে আমাকে শাস্তিও দিতে পারেন, আমি তা মাথা পেতেই নেব। ঠিক এরপর আমরা হেডকোয়ার্টার দেখতে পাই যেখানে কিনা একটা ফলের মেলা হবে আর সেখানে মাত্র 68 টাকা এন্ট্রি ফির বদলে অনেক ধরনের ইউনিক ইউনিক ফল খেতে পারা যাবে। যেটা শুনে ওয়াং এর মাথায় তখন একটা বুদ্ধি চলে আসে আর সে মনে মনে ভাবে, আমি টিভি দেখতে দেখতে যখন তরমুজ খাচ্ছিলাম তারপরে হঠাৎ করে আমি এই জগতে চলে এসেছি, হতে পারে আমি আবার যদি তরমুজ খাই তাহলে আমি আমার আসল ওয়ার্ল্ডে আবার চলে যেতে পারবো। ঠিক এটা ভেবে ওয়াং সেই মেলাতে চলে গেলে কোথাও সে তখন তরমুজ খুঁজে পায় না, যেটা দেখে সে তখন বুঝতে পারে না এখানকার মানুষ কি তরমুজ খায় না নাকি এখানে তরমুজই পাওয়া যাচ্ছে না। অপরদিকে জিয়াও এর মাথায় তখন খালি ওয়াং এর কথাই ঘুরছিল, যার কারণে সে তখন বুঝতে পারছিল না এরকম কেন হচ্ছে তার সাথে। ঠিক তখনই আমরা দেখতে পাই ওয়াং জিয়াও এর দেওয়া স্পিরিচুয়াল ফল খেতে খেতে ভাবছিল, এমন যদি হয় আমি কখনো আমার আসল ওয়ার্ল্ডে নাই যেতে পারলাম, আর যদি এমন হয় এখানকার টাইমিং আমার ওয়ার্ল্ড টাইমের থেকে খুব তাড়াতাড়ি চলছে, তাহলে আমি ওখানে গিয়ে দেখলাম আমি এতদিনে বুড়ো হয়ে গিয়েছি। এইসব কিছু বসে বসে যখন ওয়াং ভাবছিল ঠিক তখনই হঠাৎ করে জিয়াও এসে তাকে বলে, আমি তো এই ফল আমার মাস্টারকে দিয়েছিলাম, তাহলে তোমার কাছে আমার এই ফল আসলো কিভাবে। যেটা শুনে ওয়াং এর উত্তরে সে কি বলবে বুঝে পাচ্ছিল না। এদিকে জিয়াও তখন ভাবতে থাকে, কোথাও এমন নয় তো যে ওয়াংই আমার আসল মাস্টার। এর সাথে সাথে সে এটাও ভাবে, আরে না না, এটা কি করে সম্ভব, সে তো মর্টাল আর একজন মর্টাল কখনো মাস্টার হতে পারে না, আর তার মধ্যে তো কোনো সুপার পাওয়ারই নেই। আচ্ছা, এমন কোনো ব্যাপার নয় তো আবার
যে ওয়াং এর সাথে আমার মাস্টারের আত্মা অদল বদল হয়ে গিয়েছে। এসব ভাবতে ভাবতে সে তখন এই ব্যাপারে তার বাবার সাথে কথা বলতে চলে যায়। তখন তার বাবা তাকে বলে, কখনো কখনো মাস্টারদের মৃত্যু হলে তারা একটা বডির উপর পুরো কন্ট্রোল নিয়ে নেয়। এক্ষেত্রে আমাদের সেই মাস্টারকে ওই বডিটার উপর সম্পূর্ণ কন্ট্রোল আনতে দেওয়াই আমাদের জন্য ভালো। এসব শুনে জিয়াও খুব চিন্তায় পড়ে যায়। অপরদিকে আমরা তখন ওয়াংকে দেখতে পাই, যে কিনা তখন এই সোল অ্যাটাচমেন্টের ব্যাপারে জানার জন্য আগের প্লট দেখা শুরু করে আর নিজেই নিজেকে বলে, আরে আমি তো গান নিয়ে পড়াশোনা করেছি, কিন্তু এখানে এসে আমাকে অভিনয় করতে হচ্ছে। তাছাড়া এখন তো আমাকে জিয়াওয়ের সামনে দুজন আলাদা আলাদা মানুষ হওয়ারও অভিনয় করতে হচ্ছে। ঠিক তখনই জিয়াও এসে ওয়াংকে বলতে শুরু করে তাকে তার মাস্টারের সাথে দেখা করাতে হবে। যেটা শুনে তখন ওয়াং তাকে বলে সে গত রাতে ভালো মতো ঘুমায়নি, তাই এখন তার মাস্টার অ্যাক্টিভ হতে পারবে না। তখন জিয়াও বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি মাস্টারকে বলে দিও আমি তোমার আর মাস্টারের সোল বাঁচানোর রাস্তা খুঁজছি। পরের সিনে আমরা মুয়ানকে দেখতে পাই। প্রত্যেক বছরের মতো এবছরও তারা হংগিং কন্টেস্টে পার্টিসিপেট করার জন্য যাচ্ছিল। এই বছরও প্রত্যেক বছরের মতো তাদের অপোজিটে থাকবে ডিমন্স প্ল্যানেটের সদস্যরা। এই কন্টেস্টে যে জিতবে তারা পুরো বছর ফ্রিতে সুস্বাদু খাবার খেতে পারবে। প্রত্যেক বছর এই কন্টেস্টে সব সময় মুয়ানই জিতে যায়, যার কারণে এবার ডিমন্স প্ল্যানেটের লোকেরা প্ল্যান করতে থাকে আর বলে এই বছর তাদেরকে জিততেই হবে যে করেই হোক, তাতে তাদের যত চিটিং করার প্রয়োজন পড়ুক না কেন। এদিকে মুয়ান কন্টেস্টে পার্টিসিপেট করার জন্য তার সাথে জিয়াও, লিও আর ওয়াংকে নিজের সাথে নিয়ে যায়। রাস্তায় যাওয়ার সময় লিও প্রেডিক্ট করে আমরা খুব শীঘ্রই খুব তাড়াতাড়ি হংদং এ পৌঁছে যাব। তার কথা শুনে ওয়াং তখন বুঝে যায় এখন তো এটার তাহলে উল্টাই হবে। ঠিক তখনই হুট করে তাদের চারপাশে একটা পার্পল কালারের লেয়ার চলে আসে। আসলে এটা ডেমন্সদের একটা চাল ছিল, যার কারণে এরপর তারা হংদং এর জায়গায় লং এ এসে পড়ে। আসলে এখানে জিও এর বাড়ি ছিল আর তার মা এই প্ল্যানেটের রানী ছিল। এদিকে জিয়াও এবং ওয়াংকে একসাথে দেখে জিও এর মা তখনই বুঝে যায় এরা একে অপরকে খুব পছন্দ করে, যার কারণে সে তখন তাদেরকে বলে তোমরা খুব তাড়াতাড়ি বিয়ে করে নাও। কিন্তু এদিকে জিয়াও তার অনুভূতিগুলোর ব্যাপারে স্পষ্ট কিছু বলতে পারছিল না, তাই সে তার মাকে বলে মা আসলে ওয়াং এর ভিতরে মাস্টারের আত্মা আছে। কিন্তু তার মা তার কথা শুনে তখন বুঝে ফেলে যে এরকম কিছুই না ব্যাপারটা। ঠিক তখনই ওয়াং জিও এর মায়ের সামনে তখন বলে দেয় তার মধ্যে সত্যি মাস্টারের কোনো আত্মা নেই, কিন্তু এই ব্যাপারে জিয়াও কিছুতেই মানতে চায় না। যেটা শুনে এরপর জিয়াও ওয়াং এর উপর অনেক রাগ করতে শুরু করে। এরপর জিয়াও ওয়াংকে বাহিরে নিয়ে গিয়ে হঠাৎ করেই বলে একবার আমি মাস্টারকে বাঁচিয়ে নি, তারপর আমরা দুজন আমার মায়ের কথা মতো বিয়ে করে নেব। এই কথা শুনে ওয়াং খুশিতে তখন নাচতে শুরু করে, কিন্তু যখন জিয়াও সেখানে চলে আসে তখন সে জিয়াওকে বলে আমি তো কন্টেস্টের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তখন জিয়াও হঠাৎ করেই তার ম্যাজিকের মাধ্যমে ওয়াং এর শরীর থেকে তার মাস্টারের আত্মা আলাদা করতে চায়। যেটা দেখে ওয়াং তাকে বারবার বলতে থাকে আমার মধ্যে কারো আত্মা নেই, কিন্তু জিয়াও এরপরও তা বিশ্বাস করে না, যার কারণে তার ম্যাজিকের প্রভাবে তাদের দুজনের আত্মা তখন অদল বদল হয়ে যায়। মানে এখন জিয়াও এর শরীরে ওয়াং এর আত্মা আর ওয়াং এর শরীরে জিয়াও এর আত্মা ছিল। এদিকে একটু পর তখন রাতও হয়ে যায়। কারো যেন তাদের দুজনের উপর সন্দেহ না হয়, তাই তারা ডিসাইড করে তারা দুজন দুজনের রুমে গিয়ে ঘুমিয়ে পড়বে চুপচাপ। তখন জিয়াও তাকে বলে আমি তোমার রুমে এবং তুমি আমার পাশের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো, এমনিতে আমার কখনো ঘুম আসবে না, তাই আমি এখন একটু ফেস ওয়াশ করে ড্রেস চেঞ্জ করে ঘুমিয়ে পড়বো। যা শুনে ওয়াং তখন রেগে গিয়ে বলে তুমি আমার বডিতে আছো দেখে যা ইচ্ছে তাই করতে পারবে নাকি? তোমার আমার বডির সাথে এরকম উল্টোপাল্টা কাজ করা কিন্তু উচিত হচ্ছে না। এইদিকে জিয়াও তাকে আরো রাগানোর জন্য বারবার বলতে থাকে না না আমার এসব পরে একদমই ঘুম আসবে না, আমার ড্রেস চেঞ্জ করতেই হবে। তাদের এই ঝামেলার মাঝে ওয়াং এর শরীরে লুকানো থাকা ওই টিভি রিমোটটি নিচে পড়ে যায়, যেটা দেখে জিয়া সেটি তুলে তখন উল্টোপাল্টা ক্লিক করতে শুরু করে, যার জন্য তখন ওয়াং এর কেমন যেন হতে শুরু করে। যেটা দেখে এরপর ওয়াং জিয়াও এর হাত থেকে রিমোটটি নিয়ে নেয় আর বলে আসলে আমি এই দুনিয়ার নয়, আমি যে দুনিয়াতে থাকি সেই দুনিয়াতে সবার কাছে ম্যাজিক্যাল পাওয়ার থাকে না, কিন্তু সবার কাছে ইলেকট্রনিক ডিভাইস রয়েছে যেটা কিনা ম্যাজিকের মতোই কাজ করে।
আর তুমি এতদিন যেটাকে তোমার মাস্টার ম্যাজিক মনে করে আসছিলে সেটা আসলে আমার ইলেকট্রনিক ডিভাইসের কামাল। আর এদিকে এসব শুনে জিয়াও ওয়াংকে তখন প্রমিস করে সে শুধু ফেস ওয়াশ করে মুখ ধুয়ে শুয়ে পড়বে, সে তার বডির সাথে উল্টোপাল্টা কিছুই করবে না। ঠিক এটা বলে ওয়াং তখন জিয়াওয়ের রুমে গিয়ে শুয়ে পড়ে। এর কিছুক্ষণ পর জিয়াওয়ের রুমে একটা দাসী চলে আসে। সেই সেখানে এসে তখন ওয়াং নামক জিয়াওকে সিরিয়াস করার চেষ্টা করতে থাকে। যে মেয়েটার চোখে তখন কাপড় বাঁধা ছিল। আসলে এখানে একটা নিয়ম ছিল, জিয়াও যদি মেয়েটাকে পছন্দ করে তবে সে তার চোখের বাঁধন খুলে দিবে, যার ফলে তাকে সেই মেয়েটাকেই বিয়ে করতে হবে। আর ওই মেয়েটি এই ওয়ার্ল্ডের তখন রানী হয়ে যাবে। তখন ওই মেয়েটা জিয়াওকে বলতে শুরু করে, আমি আপনার জন্য যে কোনো কিছু করতে পারবো, শুধু আপনি একবার বলে দেখেন। কিন্তু এই দিকে জিয়াওর মধ্যে তো ওয়াং এর আত্মা ছিল, যার কারণে ওয়াং এই ব্যাপারটি তখন মজা করে নেয়। আর সে ওই দাসীকে দিয়ে তখন তার শরীর পিঠ টেপাতে শুরু করে। এদিকে ওই মেয়েটি তখন পিঠ টিপতে টিপতে অনেক ক্লান্ত হয়ে যায়। ঠিক তখনই হঠাৎ করে চারদিকে মৃদু বাতাস বইতে শুরু করে, যার কারণে তখনই তারা দুজন দুজনের কাছে আসতে শুরু করে এবং তাদের বডি তখন এক্সচেঞ্জ হয়ে যায়, অর্থাৎ আবার আগের মতো ঠিকঠাক হয়ে যায়। এর কিছুক্ষণ পর ওয়াংকে ম্যাগি এসে হঠাৎ তখন ধরে ফেলে। এদিকে তার কাছে তো রিমোটটাও ছিল না, যার মাধ্যমে সে নিজেকে এবার বাঁচাতে পারবে, কারণ সেটা তো জিয়াওয়ের কাছে ছিল যখন সে তার বড়িতে ছিল। যেটা বুঝতে পেরে এবার ওয়াং তখন ম্যাগির সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে শুরু করে। কিন্তু এইবার ম্যাগি তার ফাঁদে তখন পা দেয় না, বরং সে ওয়াং এর মুখের ভিতর একটা ডিমন সিড ঢুকিয়ে দেয়, যার কারণে ওয়াং তখন কথা বলতে পারে না। এর সাথে সাথে ম্যাগি তখন তার চোখও বেঁধে ফেলে। এরপর ম্যাগি তার বডির স্মেল চেঞ্জ করে দিয়ে সেটাকে জিয়াও এর রুমে পাঠিয়ে দেয়। এদিকে জিয়াও একটা মেয়েকে চোখ বাঁধা দেখে সেটাকে ইগনোর করতে শুরু করে। সে ভাবে আসলে এটা কোনো একটা দাসী হবে। এদিকে ওয়াং তো বলতেও পারছিল না যে সে ওয়াং। এদিকে ওয়াং তখন জিয়াওকে নানাভাবে বোঝাতে চেষ্টা করে, কিন্তু জিয়াও তাকে কোনো পাত্তাই দেয় না। যেটা বুঝতে পেরে ওয়াং তখন খুব বিরক্ত হয়ে যায়, কিন্তু তার আর কি বা করার ছিল। অন্যদিকে আমরা তখন মুইয়ানকে দেখি, যে কিনা ওয়াংকে নিয়ে খুব দুশ্চিন্তায় ছিল। ঠিক সেই সময়ই সে একটা পার্পল কালার বাটারফ্লাই দেখে তার তখন মনে সন্দেহ জাগে, যার কারণে সে তখন ওই বাটারফ্লাইকে পাপেট বানিয়ে ওয়াং এর কাছে পাঠিয়ে দেয়। এরপর যখন পাপেট মুয়ান ওয়াং এর কাছে যায় তখন সে তার সমস্যাটা বুঝতে পারে এবং সে ওই ডিমন সিটটি তখন নিজের মধ্যে নিয়ে নেয়। ঠিক তখনই হঠাৎ করে জিয়াও এসে তার উপর হামলা করে, কারণ তার এটা তাদের কোনো চালাকি বলে মনে হয়। কিন্তু তখনই ওই পাপেট সেখান থেকে উধাও হয়ে যায়। এদিকে ডিমন সিটটি বের হয়ে যাওয়ার কারণে ওয়াং আবার কথা বলতে পারছিল, যার কারণে সে তখন জিয়াওয়ের উপর চিল্লাতে শুরু করে। আর তখনই জিয়াও সে তার চোখের বাঁধন খুলে দেয় আর দেখতে পায়, আরে এটা তো সত্যি সত্যি ওয়াং ছিল। এর পরের দিন সকালে সে ওয়াংকে হঠাৎ জড়িয়ে ধরে বলে, তুমি এখন থেকে আমার বউ। আর বলে যে আমি গত রাতে তোমার চোখের বাঁধন খুলে দিয়েছিলাম, আর আমাদের এখানে এই বিষয়টাকে কমিটমেন্টের মতো ধরা হয়। যেটা শুনে তখন ওয়াং এইসব ব্যাপারে তখন পাত্তা না দিয়ে তার রিমোটটা সে চায়। কিন্তু জিয়াও তাকে বলে, তুমি আগে আমাকে কথা দাও, আমাকে বিয়ে করবে, তারপর আমি তোমাকে সেটা দেব। যেটা শুনে ওয়াং তার কাছ থেকে রিমোটটা তখন কেড়ে নেয়। অন্যদিকে তখন আমরা মুয়ানকে মেডিটেশন করতে দেখি, আর হঠাৎ সেখানে তখন ম্যাগি চলে আসে। যেহেতু এদিকে মুয়ানের পাপেট গতকাল রাতে ওয়াং এর কাছ থেকে ডিমন সিটটি তার মধ্যে নিয়ে নিয়েছিল, যার কারণে তার মধ্যেও তখন এর প্রভাব পড়ে, যার কারণে সে ম্যাগির মাঝে তখন ওয়াংকে দেখতে পায়। এদিকে ম্যাগি যখন তার কাছে আসে তখন মুয়ান তাকে কিস করে। তখন ম্যাগিও নিজেকে আর আটকে রাখতে পারে না, যার ফলে সে অনেক দুর্বল হয়ে পড়ে। ঠিক এর কিছুক্ষণ পর সে তার দলকে নিয়ে কন্টেস্টের জন্য হাজির হয়। এই কন্টেস্টটা সব জায়গায় তখন লাইভ হচ্ছিল এবং যারা অডিয়েন্স ছিল তারা চাইলে ভোটও দিতে পারত। কম্পিটিশনের প্রথম রাউন্ডে ডান্স কম্পিটিশন হয়, যেখানে রিয়ানদের টিমের জিয়া তখন জিতে যায়। এর পরের রাউন্ডে ডিমন প্ল্যানেটের একটা জাদুকরী মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজায়, যার কারণে তারা জিয়ার উপর তখন কন্ট্রোল নিয়ে নেয়। কিন্তু তাও জিয়াও কিছুক্ষণ তার ডান্স চালিয়ে যায়, যার কারণে এই রাউন্ডে তারা তখন ড্র করে। তৃতীয় রাউন্ডে তাদের ফাইটিং করতে হয়, যেখানে মুয়ান নিজে পার্টিসিপেট করে, কিন্তু তার মধ্যে ডিমন অ্যাসিডের প্রভাব থাকার কারণে তার
মুখ থেকে তখন রক্ত বের হতে শুরু করে এবং তারা তখন হেরে যায়। ঠিক এর পরের রাউন্ডে ডিমন গ্রুপ সবাই মিলে নাচ এবং গানের দুর্দান্ত পারফরমেন্স করে। তাদের পারফরমেন্স অনেক সুন্দর ছিল, যা দেখে ওয়াং তখন কিছুটা নার্ভাস হয়ে পড়ে, কিন্তু এরপরও তারা তাদের সবটা দিয়ে তখন পারফরমেন্স করে, যেখানে ওয়াং গান গায় এবং তার টিমমেটরা তখন নাচে, যার কারণে ডান্সটা অনেক সুন্দর হয়। এরপর যখন তার রেজাল্টের পালা আসে, তখন দেখা যায় দর্শকরা তাদেরকে অনেক পছন্দ করেছে এবং তাদেরকে অনেক অনেক ভোটও দিয়েছে, যার ফলে গত বছরের মতো এবছরও মুয়ানের টিম তখন জিতেই যায়। আর এইদিকে ডিমনরা তখন হেরে যায়। এইদিকে মুয়ানের টিমের সবাই মিলে তাদের জয় সেলিব্রেট করতে থাকে। তখন ওয়াং এবং জিয়াও দুজন দুজনের দিকে আসতে শুরু করে। ঠিক এমন সময় হঠাৎ করে ওয়াং রিয়েলাইজ করে সে টিভির দুনিয়া থেকে বাইরে চলে এসেছে, অর্থাৎ সে তার নিজের বাড়ি চলে এসেছে এবং ঘরে বসে তরমুজ খাচ্ছে। এরপর সে যখন টিভিতে তাকায়, তখন সে দেখতে পায় টিভিতে জিয়াও তাকে খুঁজছে, যেটা দেখে সে তখন ভীষণ কনফিউজড হয়ে যায় আর ভাবে সে এতক্ষণ যা দেখেছে তা কি শুধুই ভ্রম ছিল, সে কি এতক্ষণ শুধু স্বপ্নই দেখছিল। আর এখানেই আমাদের আজকের এই ড্রামাটি শেষ হয়ে যায়। আচ্ছা, আপনাদের কি মনে হয় ওয়াং কি শুধু এই স্বপ্ন দেখছিল? যদি সে সত্যিই স্বপ্ন দেখে থাকে, তাহলে জিয়াও কাকে খুঁজছিল? কমেন্টে এগুলো আমাকে অবশ্যই জানাতে পারো। আর কেমন লাগলো এই ভিডিওটি সেটা অবশ্যই জানিও। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, টেক কেয়ার, বাই বাই।